এসে আমরা কিছু নতুন শিখি। দেখো, ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের ওপর ভিত্তি করে আমাদের ওয়াল সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার্সের ক্লাসের সিরিজ চলছে। তারই আজকে তৃতীয় পার্ট রয়েছে জিওগ্রাফির ক্লাস। দুটো পার্ট অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেগুলো দেখতে চাইলে প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে দেখতে পারো। দেখো আমাদের আহ, এই যে আজকের ক্লাস হচ্ছে বা যে ম্যাথের ম্যাক্সিমাম ক্লাস হয়ে গেছে বা যে রিজনিং এর দুটো ক্লাস হয়ে গেছে, তার পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে থাকি। যেরকম জিওগ্রাফির আজকের ক্লাস আছে, তো আজকের যদি আমি পিডিএফটা প্রোভাইড করি, তো দেখো আস্তে ছোট ছোট করে পার্ট করে আজকে 10টা পেলা, 10টা পেলা, 20টা পেলা, যটা হচ্ছে, তো একটা ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেই জন্য আমি পুরো জিওগ্রাফি যখন কমপ্লিট হবে, পুরো হিস্ট্রি যখন কমপ্লিট হবে, আমি একেবারে প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট এই টেলিগ্রাম চ্যানেলে। ক্লিয়ার? কিন্তু যেরকম রিজনিং এর কথা বলি, তো আমি অলরেডি প্রোভাইড করে দিই, কারণ একটা চ্যাপ্টার রয়েছে, প্রোভাইড করে দিই। ক্লিয়ার? ফেসবুক পেজে যে জয়েন্ট হয়ে যাবে, বিভিন্ন রকম খবর, এখানেও বিভিন্ন রকম খবর আপডেট আমি দিয়ে থাকি। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। দেখো এক নম্বর কেন বলছি 31 নম্বর, কারণ দুটো ক্লাস আমরা 30টা করে নিয়েছিলাম। দেখো এখানে কি বলছে, সুয়েজ খাল যুক্ত করেছে। সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করেছে এটা আমাদের জানতে চাইছে। তো অপশনগুলো আমরা দেখব, এবং এখানে পিকচারও নেওয়া, ছবিও নেওয়া হয়েছে, কি তোমাদের আর বারবার করে ভিডিও না দেখতে হয়, একইবারে যেমন কি মাইন্ডে মনে থেকে যায়, সেই ব্যবস্থাটাও করা হয়েছে। যেগুলোতে ছবির দরকার পড়েছে ছবি নিয়েছে। ঠিক? তো দেখো এখানে সুয়েজ খাল যুক্ত করেছে আটলান্টিক আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরকে, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, ভূমধ্যসাগর বা আরব সাগরকে। তো আমরা যদি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে দেখি, তো এখানে তো আমরা একটা খাল দেখেছিলাম। কি খাল দেখেছিলাম? পানামা খাল দেখেছিলাম। কি খাল রয়েছে? পানামা খাল রয়েছে। ক্লিয়ার এটাতে? আর ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে আমাদের সুয়েজ খালটা রয়েছে। তো এখানে বি নম্বর আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা এটাকে আরো একটু জেনে নিই। সুয়েজ খাল পৃথিবীর বৃহত্তম মানব সৃষ্ট, আর এটা মিশরে। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ভূমধ্যসাগর ও লোহিত সাগর, এই তিনটি পয়েন্টকে এখান থেকে মানে মনে রাখবা। যখনই প্রশ্ন এখান থেকে তুলবে, তো এই তিনটি পয়েন্ট থেকেই তোলা হয়। কত সালে মানে এটা খোলা হয়েছিল, এটা খুব তো মানে দেই না, বাট আমি এখানে নিয়ে নিয়েছি তোমাদের জন্য। কখনো যদি তোলা হয় তো এখান থেকে পেয়ে যাবা। এর প্রায় কত কিমি মানে চৌড়া রয়েছে, ডিসটেন্স রয়েছে, সেটা এখানে দেওয়া রয়েছে। দীর্ঘ কত রয়েছে এটা বলছে, গভীরতা কত রয়েছে সেটা বলা রয়েছে এখানে। ক্লিয়ার? এবার ছবির মাধ্যমে আমরা দেখে নিব কি পানামা খালটা আছেটা কোথায়। তো পানামা খাল আমাদের রয়েছে এখানে, এটা প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর। ক্লিয়ার? আর সুয়েজ খালটা আমাদের কোথায় রয়েছে? এখানে। দেখো এটা ভূমধ্যসাগর আর এটা লোহিত সাগর। ক্লিয়ার? তো এই ছবির মাধ্যমে দেখতে পেয়ে গেলাম। এবার দেখো এই যে এইগুলো আছে, এগুলো কিন্তু প্রণালী আছে। প্রণালীগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি ভারতের কাছের প্রণালী বলি, তো এটা পক প্রণালী, যেটা ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করেছে। ক্লিয়ার? তো চলো, যখন পিডিএফ পাবো ওটাও ছবিও পেয়ে যাবে কিন্তু তার সাথে সাথে। দেখো, এ ৩২ নম্বর, সুন্দরবন কোন ধরনের অরণ্য? এটা খুবই ইম্পর্টেন্ট। সুন্দরবন থেকে একটা ডব্লিউবি তে প্রশ্ন হয়ই হয় প্রত্যেকটাতে, মানে প্রত্যেকটা ইসে। তো আমি তোমাদেরকে একটাই রিকমেন্ড করবো, ও সুন্দরবন থেকে যতটা প্রশ্ন হয় সম্পূর্ণটা করে নাও। কারণ আমি 2005-এর যখন ডব্লিউপি করালাম সেটাও তো ছিল, আর 2008-এর করালাম সেটাও ছিল, 2013-তেও আমি দেখতে পাচ্ছি। বাট একটু চেঞ্জ করে। কি রকম চেঞ্জ? এখানে আমাদের জিজ্ঞেস করে সুন্দরবন কোন ধরনের অরণ্য। আগে কি জিজ্ঞেস করেছিল? সুন্দরবন কোন কোন উদ্ভিদ দেখা যায়। তো সুন্দরবনে তিন ধরনের উদ্ভিদ দেখা যায়। তো আমি, আচ্ছা আমি তিন ধরনের উদ্ভিদের বলেছি। কি কি উদ্ভিদ দেখা যায়? সুন্দরী, ওটাতে এসেছিল, সুন্দরী দেখা যায়, গোরান দেখা যায়, গোরান আর গেওয়া দেখা যায়। ঠিক না? এই ৩ ধরনের উদ্ভিদ দেখা যায়। এবার আমরা যাই অপশনে। এখানে জানতে কি চাইছে? জোয়ার ভাটা পুষ্ট অরণ্য, মৌসুমী অরণ্য, ক্রান্তীয় চিরহরিৎ, না চিরহরিৎ অরণ্য। তো মাথায় রাখবা সুন্দরবন অঞ্চল একটা উপকূল এরিয়াতে রয়েছে। উপকূল এরিয়াতে থাকার কারণে প্রচন্ড পরিমাণে জল থাকে। আর জল সেটা কি রকমের জল? মাথায় রাখবা, প্রশ্ন হয় এখান থেকে, লোনা মাটির জল। তাকে সেইজন্য লোনা মাটিতে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে আমরা হেলোফাইট বলে থাকি। আরেকটা নাম রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, খুবই ফেমাস নাম। তো এই যে কয়েকটা আমি কথা বললাম, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হয় ঘুরিয়ে ঘুরিয়ে। এই অপশন সুন্দরবন কোন ধরনের অরণ্য? তো মাথায় রাখবা ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। যেহেতু জল রয়েছে তো উদ্ভিদগুলো চিরহরি থাকে, সারা বছরই মানে পাতা ঝরে না। এবার দেখো, সুন্দরবন ভারতের তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, খুবই ইম্পর্টেন্ট। এখানকার উদ্ভিদ চিরহরিণী হয়, তাই এখানে চির সবুজ উপকূলীয় বনভূমি দেখা যায়। তাই এখানে চির সবুজ উপকূলীয় দেখা যায়। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমাদের 33-এ কি বলছে, নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা
ওই আমি গ্রিনচি থেকে আমরা কি ধরি, গ্রিনচি থেকে মাপা ধরি। তো আনুমানিক মানে এটা একদম ফিক্স না। তো অপশন গুলো দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা, কর্কট ক্রান্তীয় তারিখ রেখা না মকর ক্রান্তীয় তারিখ রেখা না বিষুব রেখা। তো এরা তো কখনো যায়ই না কর্কট ক্রান্তীয় রেখা, মকর ক্রান্তীয় রেখা, বিষুব রেখা। একটাই রেখা যায় গ্রিনচির কাছ থেকে, যে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা গ্রিনচি থেকে সময়টাকে উল্লেখ করে, আনুমানিক কিন্তু একদম 100% না, তার কাছ থেকে মানে ধরা হয় সময়টাকে। সেই জন্য এখানে অপশন এ নম্বরটা রাইট হবে। এবার আমরা কোটেশন লাইনগুলো দেখবো। এখানে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা হলো এমন একটা কাল্পনিক রেখা যেখানে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা কে মোটামুটি অনুসরণ করে উত্তর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। এখানে সব থেকে ভাইটাল পয়েন্ট, এই যে আমাদের দ্রাঘিমা রেখা রয়েছে, এটা মানে সময়ের পার্থক্য যে দেখায়। তো দেখো 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা খুবই ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সময়ের পার্থক্য 4 মিনিটের করে থাকে। কত মিনিটের করে থাকে? 4 মিনিটের করে থাকে। এটা কিন্তু এখানে ভাইটাল পয়েন্ট। তোমরা নিচে পড়তে পারো, দেখো গ্রিনচি উল্লেখ করা রয়েছে। আমি যখন পিডিএফ পাবা তো এগুলো পুরো ক্লিয়ারিটি মানে পড়তে পারো। দেখো আমি পড়ে যদি শোনাই, গ্রিনচির, দেখো যদি গ্রিনচি থেকে পশ্চিম দিকে যাও তো আমাদের কি হবে, দিন আস্তে আস্তে করে বাড়বে। আর যদি এদিকে আসো তো আস্তে আস্তে করে দিন কমাতে হবে। ওদিকে গেলে বাড়াতে হবে, এদিকে গেলে কমাতে হবে। এটাই কথা উল্লেখ রয়েছে গ্রিনচি থেকে। ক্লিয়ার? এবার দেখো, এবার দেখো আমাদের 34 নম্বর, নাগা অর্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে। নাগা অর্জুন প্রকল্পটি কোথায় তৈরি হয়েছে, কোন নদীতে তৈরি হয়েছে সেটা আমাদের জিজ্ঞেস করছে। তো অপশন গুলো আমরা দেখব, কাবেরী নদীতে তৈরি হয়েছে না কৃষ্ণ নদী না গোদাবরী না সিন্ধু নদীতে। তো মাথায় রাখবা, আমাদের দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে বলা হয়। ভারতের যদি এই মতো দক্ষিণ না যুক্ত থাকে, কি গঙ্গা কোন নদীকে বলা হয়? তো গঙ্গা, গঙ্গা নদীকে আমাদের বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু গোদাবরী নদীকে বলা হয়। নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কৃষ্ণ নদীতে। এর কোটেশন আরো আমরা জানবো। আর কি কি প্রকল্প তৈরি হয়েছে কৃষ্ণ নদীতে। কি বলছে, আল মাট্টি বাঁধ তৈরি হয়েছে, নাগার্জুন সাগর বাঁধ, কাবেরী নদী, আর মেটুর বাঁধ হয়েছে, শ্রী শৈলম বাঁধ হয়েছে। এই বাঁধগুলো হয়েছে কৃষ্ণ নদীতে। চলো 5 নম্বরটা 5 নম্বর বলছি, 35 নম্বরটা দেখো, ইয়ারলুং জাম্বো নদীটি ভারতের কোন কি নামে পরিচিত? ইয়ারলুং জাম্বো নদীটি ভারতের কি নামে পরিচিত রয়েছে? অপশনটা দেখো, অপশানে কি রয়েছে, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী। মাথায় রাখবা একটা জিনিস এখানে, এই ইয়ারলুং জম্বো নদীটি ভারতে কি নামে পরিচিত রয়েছে? তো মেনলি এটা ব্রহ্মপুত্র। কারণ এই নামটা যেটা চাইনার সাইডে রয়েছে, আমাদের অরুণাচল প্রদেশে যেহেতু এটা প্রবাহিত হয়, অরুণাচল প্রদেশ উম, উম, এ, দিয়ে প্রবেশ করে আমাদের বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশে আমাদের এই সুন্দরবন অঞ্চলে বা বলতে পারো বঙ্গোপসাগরে এসে পড়ে যায়, ঠিক না? তো এবার এর সম্বন্ধে আমরা আরো জেনে নিই। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তিব্বত ইয়ারলুং সাংপো অরুণাচল প্রদেশের সিয়াং দিহাং নদী এবং আসামের লিয়াট দিলুয়া নামে পরিচিত। এই কোটেশন লাইনগুলো একটু দেখে নেবা। চলো, আচ্ছা এটাও দুই একবার এসে রেগুন থেকে যখনই রেগুনকে দেখবা, রেগুনকে ভালো করে পড়ে নেবা। কারণ রেগুন থেকে দেখো 2005-এও পেয়ে গেলা, 2008-এও পেয়ে গেলা, আর 2013-ও পাচ্ছ। কিন্তু একটু একটু চেঞ্জ করে ওখানে 4-5টা এমন প্রশ্ন হবে, 4-5 টাকা খেয়ে নাও, দেখবা ওখান থেকে কমন পেয়ে যাচ্ছ। ঠিক? তো রেগুন মৃত্তিকা, রেগুন মৃত্তিকার সম্বন্ধে জেনে নি। রেগুন কি বলছে, লোহিত মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, দোআঁশ মৃত্তিকা রয়েছে, না ওপরের কোনোটি নেই। তো আমরা রেগুন দেখলাম এর আগের ক্লাসটাতেই হয়েছিল, রেগুন আমাদের কৃষ্ণ মৃত্তিকা রয়েছে। কি মৃত্তিকা রয়েছে? কৃষ্ণ মৃত্তিকা। এবার কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য রয়েছে। এর আগেরটা যেটা ছিল 2005-এ, সেখানে কি রেগুন মৃত্তিকা কোন শিলা দ্বারা গঠিত? বেসেল শিলা দ্বারা গঠিত। তো আমরা এখন দেখে নিব, আমি কোটেশন লাইনে লিখেছি সেই জন্য আমি আর কলম চালাচ্ছি না ওখানে। এবার দেখো, এখানে বৈশিষ্ট্য, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো আমাদের উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা। এটা একদম পুরোটা খেয়ে নিবা, দেখবা কমন পেয়ে যাচ্ছ। কালো রঙের বেসেল্ট, কালো রঙের, হ্যাঁ কালো ব্ল্যাক সোল বলা হয়, বেসেল শিলা দ্বারা গঠিত, লাভা গঠিত। হ্যাঁ আরো একটা ছোট দক্ষিণাত্য মালভূমিও বলা হয়। কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয় বলে এটি মাটির রং কালো। কি রং? কালো। কৃষ্ণ মৃত্তিকায় পলি ও কাদার বেশিরভাগ এত পার্সেন্ট দেওয়া রয়েছে। এই মাটির জল ধারণ, আচ্ছা কৃষ্ণ মৃত্তিকা তো জল ধারণ ক্ষমতা একটু বেশি থাকেই। ক্লিয়ার? এবার দেখো, কৃষ্ণ মৃত্তিকাতে নাইট্রোজেন ও জৈব পদার্থ কম থাকলেও ক্যালসিয়াম, চুনাপাথর, অ্যালুমিনিয়াম এই জিনিস যে পাওয়া যায়, অ্যালুমিনিয়াম এগুলো
প্রচন্ড পাওয়া যায়, তাই জন্য এখানে কি হয় এই মাটি অত্যন্ত উর্বর রয়েছে। কি রয়েছে? উর্বর রয়েছে। আশা করি ক্লিয়ার। এর আগেরটাতে কি কি উৎপাদন হয় সেটাও বলা হয়েছিল। যখন পিডিএফ পাবা এগুলো একদম ডিটেলসে পেয়ে যাবা। ৩৭ দেখো কি বলছে, কোন সময়ে মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে? কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে? তো অপশনগুলো দেখে নাও কি বলছে। ১ থেকে ১০ জুনে, ১০ থেকে ২০ জুনে, ২০ থেকে ৩০ জুনে, না ১ থেকে ১৫ জুলাই। তো মাথায় রাখবে এখানে ১ থেকে ১০ জুনে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহিত, দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে ভারতে। আর এই বায়ুটাকে আমরা কি বলে থাকি? মৌসুমী বায়ু বলে থাকি। সেই বায়ুটা দক্ষিণ পশ্চিম যে বায়ুটা উম প্রবাহিত হয় তাকে আমরা কি বলে থাকি? মৌসুমী বায়ু বলে থাকি। কি বায়ু বলে থাকি? মৌসুমী বায়ু বলে থাকি। ঠিক না? মৌসুমী বায়ু বলে থাকি। খুবই ইম্পর্টেন্ট। এবার দেখি আমরা কোটেশন লাইন। আচ্ছা, কোটেশন লাইন এখানে নেওয়া হয়নি। এটা এইটুকুই ছিল ইনফরমেশন। এই দুটোই হয় এখান থেকে কি ১ থেকে ১০ তারিখের মধ্যে এই দক্ষিণ পশ্চিম ভারতে প্রবেশ করে মৌসুমী বায়ু। ক্লিয়ার? দেখো কি বলছে, ৩৮ নম্বর, মেরু প্রভাব বা আরোরা অস্ট্রেলিয়া কোন অঞ্চলে দেখা যায়? অস্ট্রেলিয়া আরোরা কোন অঞ্চলে দেখা যায়? তো অপশন দেখো, এখানে কি বলছে? কুমেরু অঞ্চল, বিষুবরেখা অঞ্চল, সুমেরু অঞ্চল, কর্কট ক্রান্তি অঞ্চল। তো অস্ট্রেলিয়া আমাদের নিচে রয়েছে, তো অস্ট্রেলিয়াতে আমাদের কোন দেখা যেতে পারে মেরু প্রভাব? তো কুমেরু দেখা যেতে পারে। কি দেখাতে যেতে পারে? কুমেরু দেখা যেতে পারে। তো দেখো এখান থেকে আমাদের এই ডাব্লিউবিপি 2013 যতটি প্রশ্ন ছিল আমাদের কমপ্লিট হলো। এবার 18তে আসছে, কারণ এই মাঝখানে আর কোনো এরকমের এক্সাম হয়েছিল না ডাব্লিউবিপির, সেই জন্য এখানে নাই প্রশ্ন। এবার 18 থেকে আসবে, 18 থেকে ম্যাক্সিমাম একটা ক্লাস হবে, অনেকটাই আছে, 10 থেকে 15টা প্রশ্ন আছে, এর পরে হবে। আজকের এটা দেখে নাও, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। দেখো পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? তো এটা পৃথিবী ঘুরে পশ্চিম থেকে পূর্ব, কিন্তু আমাদের সূর্য যদি দেখবা একটু খেয়াল করে, তো আমাদের কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। ঠিক? তো যদি সূর্য দেখো, সূর্যটা দেখতে পাওয়া পূর্ব দিকে উঠে, বাট ঘুরে কোন দিক পৃথিবীটা? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। মাথায় রাখবে এটা। এমন দুটোই গ্রহ রয়েছে যেটা আমাদের কি হয় কি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, মানে উল্টো ঘুরে। যেরকম শনি, বৃহস্পতি, না ইউরেনাস, না শুক্র। তো মাথায় রাখবা একমাত্র গ্রহ যেটা শুক্র রয়েছে, যেটা পূর্ব থেকে কি হয়? পশ্চিম দিকে ঘোরে। বাদবাকি সমস্ত গ্রহগুলো আমাদের পশ্চিম থেকে কি হয়? পূর্ব দিকে ঘোরে। যেরকম পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, শনি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। দুটো গ্রহকে ধরা হয়। তো এখানে ইউরেনাসটাও আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, বাট কোনো বইয়ে উল্লেখ আছে, কোনো বইয়ে উল্লেখ নেই। আমি এখানে নিয়ে নিয়েছি সেই জন্য কোটেশন লাইন। শুক্র এবং ইউরেনাস একমাত্র দুটো গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। বাদ বাকি সবগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এটা পূর্ব থেকে পশ্চিম ঘোরে, ওরা পশ্চিম থেকে পূর্ব দিকে। যেরকম আমাদের পৃথিবী যেটা রয়েছে, আমরা যেটাতে বাস করছি দিকগুলাতে, সেটা রয়েছে আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। আশা করি ক্লিয়ার। তো আজকে এখানেই থাক। 18 যতটি প্রশ্ন আছে এর পরের ক্লাসে আমি 18 প্রত্যেকটা একটাও ছাড়বো না, পুরোটা আলোচনা করানো হবে। তো এখানেই আজকে ক্লাস শেষ করছি। ছোট ছোট ক্লাস তৈরি করছি যাতে তোমাদেরকে দেখতে খুবই সুবিধা হয়। ঠিক না? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো।